আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কিরিটি রায়কে, যাকে সৃষ্টি করেছিলেন ডক্টর নিহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 6 জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20 ফেব্রুয়ারি। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কিরিটি অমনিবাস দ্বাদশ খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন অমর সাহিত্য প্রকাশন। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প রত্ন মঞ্জিল। আজ থাকলো প্রথম পর্ব। আহারাদির পর দুই বন্ধু এসে বসবার ঘরে বসে। শীতের রাত, শীতটাও কয়েকদিন ধরে যেন বেশ জাঁকিয়ে বসেছে। ঘরের কোণে একটি ইলেকট্রিক হিটার জ্বলছিল, তারই উত্তাপে ঘরটা বেশ আরামপ্রদ হয়ে উঠেছিল। দুজনে দুটো সিগারেট ধরিয়ে টানছেন, বামদেব অধিকারী আর কিরিটি রায়। বামদেব অধিকারী পূর্বপুরুষেরা এককালে বহরমপুরের নামকরা জমিদার ছিলেন। এখনো জমিজমা কিছু আছে বটে, কিন্তু তার প্রাচুর্যের আসল উৎসটা ব্যবসা, কাঁচামালের আমদানি রপ্তানির ব্যবসা দেশে বিদেশে, এবং বিরাট ফলোয়া ব্যবসা। আর কিরিটি রায় তখনও হ্যারিসন রোডের মেস বাণীভবনে থাকেন। একদা বামদেবের কলেজ জীবনের সহোধ্যায়ী বন্ধু। কিরিটি হাতের সিগারেটটায় দীর্ঘ একটা টান দিয়ে বললে, তারপর বল, কিসের পরামর্শ করার জন্য আমায় ডেকেছিস? কোন রকম ভনিতা না করে কিরিটি শুরু করলো বলতে। ব্যাপারটা হচ্ছে একটা সুবর্ণ হীরকখচিত কঙ্কন। বামদেব বললে। কিরকম? কিরিটি কৌতূহলী হয়ে বলল। আগে কঙ্কনটা দেখ, তারপর বলছি সব কথা। বামদেব বললে। উঠে গিয়ে আয়রন সেট থেকে পাশের ঘরের একটি সাবেক কেলে লেদারের চৌকো বাক্স নিয়ে এলো বামদেব। বাক্সের ডালা খুলতেই দেখা গেল একখানি কঙ্কন, হীরকখচিত সুবর্ণ কঙ্কন। সত্যি অপূর্ব কারুকার্যমণ্ডিত কঙ্কনটি, চোখ যেন ফেরানো যায় না। মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকে কঙ্কনের দিকে কিরিটি। আরো আধ ঘন্টা পরে কিরিটি ঘুরিয়ে ঘুরিয়ে টেবিলের উপরে রক্ষিত ডোমে ঢাকা বৈদ্যুতিক টেবিল ল্যাম্পের আলোয় মুগ্ধ বিস্ময়ে হস্তধৃত হীরকখচিত সুবর্ণ কঙ্কনখানি দেখছিল। ওজনে 3 ভরি তো হবেই। সেকেলে জড়োয়া গহনা যাকে বলে, একেবারে খাঁটি পাকা সোনার তৈরি। ভিতরটাও গালা ভরা নয়, একেবারে নিরেট হীরকখচিত কঙ্কন। দুপাশ হতে দুটো হাঙরের হিংস্র মুখ যেন পরস্পরের সঙ্গে এসে ঠেকেছে। আজকালকার হাল ফ্যাশনের যুগে এ ধরনের ভারী অথবা সূক্ষ্ম কাজ বড় একটা চোখেই পড়ে না। ছোট ছোট হীরা কঙ্কনটির সারা গায়ে বসানো, ল্যাম্পের আলোয় সব ঝলমল করছে। অনেকক্ষণ ধরে কঙ্কনখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখে সম্মুখে চেয়ারের উপরে উপবিষ্ট বামদেব অধিকারীর হাতে সেটা এগিয়ে দিয়ে কিরিটি এবার প্রশ্ন করল, কিন্তু একটি কঙ্কন কেন, আরেকটি কোথায়? বামদেব মৃদু কণ্ঠে বলল, জানি না। জানিস না মানে? সত্যি জানি না, এর অন্য কঙ্কনটি কোথায় কিরিটি। ঠিক বুঝলাম না। সেই কথা বলবার জন্যই এবং কিভাবে অন্য কঙ্কনটি উদ্ধার করা যেতে পারে সেই পরামর্শ নেবার জন্যই তোকে ডেকে এনেছি। সব কথা আমায় খুলে বল বাম। অন্য কঙ্কনটির কথা কিছুই তুই জানিস না? কিছুই জানিস না? শুনেছি হারিয়ে গিয়েছে। হারিয়ে গিয়েছে? হ্যাঁ, সেই রকমই আমার পিসিমশাইয়ের মুখে শুনেছি। কঙ্কন জোড়া আমার পূর্বপুরুষের সম্পত্তি। আমার প্রপিতামহী বিন্ধ্যবাসিনী দেবী তার মৃত্যুর পর তার একমাত্র পুত্রবধূ শরৎশশী দেবী আমার পিতামহীর হাতে আসে ওই কঙ্কন জোড়া। আমার ঠাকুরদার এক ছেলে ও এক মেয়ে। মেয়ে আমার পিসিমা মৃন্ময়ী দেবী ছিলেন আমার বাবার চাইতে বয়সে প্রায় 14 বছরের বড়। বামদেব বলে চলে, দীর্ঘদিন পর্যন্ত আমার ঠাকুরদার কোনো পুত্র সন্তান না হওয়ায় মাত্র
11 বৎসর বয়সে কন্যা মৃন্ময়ীর বিবাহ দিয়ে পিসিমশাইকে ঘর জামাই করে রাখলেন পুত্রের মতোই। 13 বৎসর বয়সে অর্থাৎ বিবাহের পর বৎসরই পিসিমার একটি পুত্র জন্মালো। আমার পিস্তুত ভাই অনিলদা এবং অনিলদার জন্মের 1.5 বৎসর পরে জন্মালো বাবা। তাহলে তোর বাবা তোর পিস্তুত ভাই অনিলদার চেয়ে বয়সে ছোট? হ্যাঁ, প্রায় 1.5 বৎসরের ছোট। তারপর বামদেব অধিকারী পুনরায় শুরু করে তার কাহিনী। আমার পিসিমশাই শ্যামসুন্দর চক্রবর্তীর সংসারের প্রতি কোনোদিনই তেমন আকর্ষণ ছিল না। দিবারাত্র জপ তপ নিয়েই থাকতেন। শোনা যায় তিনি নাকি একজন রীতিমতো সাধক ছিলেন, তাই বুঝি? দিবারাত্রি বেশিরভাগ সময়ই জপ তপ পুজো আর্চা নিয়েই থাকতেন। প্রথম যৌবনে শুনেছি আগুনের মতো প্রখর রূপ ছিল আমার পিসিমশাইয়ের। বাবরি চুল, কটা চোখ, বিরাট দশাশই চেহারার পুরুষ আমার পিসিমশাইকে একবার দেখলে তার দিক থেকে নাকি চোখ ফেরানো যেত না। প্রথম যৌবনে নাকি তিনি নিয়মিত কুস্তি ও ডন বৈঠক করায় দেহে ছিল তার অসুরের মতোই বল। গরিব যজমান পুরোহিতের একমাত্র সন্তান ছিলেন পিসিমশাই। সেই জন্যই এবং তার রূপে মুগ্ধ হয়ে ঠাকুরদা তার একমাত্র মেয়ের সঙ্গে তার বিবাহ দিয়ে ঘর জামাই করে এনেছিলেন। কিন্তু পিসিমশাই সরল সাধক এবং সংসারের প্রতি ও সেই সঙ্গে স্ত্রীর প্রতি বিশেষ কোনো আকর্ষণ না থাকায় বোধহয় বিবাহটা শেষ পর্যন্ত সুখের হলো না। কেন? শুধু কি ওই কারণেই বিবাহটা সুখের হয়নি? না, আমার মনে হয় আরো কারণ ছিল। ধনশালী জমিদারের একমাত্র দুহিতা আমার পিসিমা ছিলেন যেমন গর্বিতা তেমনি অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির স্ত্রীলোক। আর আমার পিসিমশাই ছিলেন ঠিক ভিন্ন প্রকৃতির, শান্ত, সহিষ্ণু ও সদা হাস্যময় পুরুষ। তা সত্ত্বেও শুনেছি পিসিমশাই যথাসাধ্য মানিয়ে চলবারই চেষ্টা করেছেন দীর্ঘদিন ধরে। কিন্তু পিসিমার দিক থেকে বোধ করি কোনো কম্প্রোমাইজের ইচ্ছা ছিল না। তাই স্বামী স্ত্রীর মধ্যে প্রতি মুহূর্তে বিবাদ বিসম্বাদ লেগেই ছিল এবং সেই বিসম্বাদ চরমে উঠল অনিলদার জন্মের পর হতেই, এবং যার ফল হলো অতি বড় সহিষ্ণু ও শান্ত প্রকৃতির লোক পিসিমশাইকেও বাধ্য হয়ে একমাত্র স্বামী স্ত্রীর লৌকিক সম্পর্কটা ছাড়া অন্য সমস্ত সম্পর্কই তার স্ত্রীর সঙ্গে ছিন্ন করে জমিদার বাড়ির বাইরের মহলে নিজেকে একেবারে নির্বাসিত করতে হলো। ওই ঘটনার কিছুদিন পরই আমার বাবার জন্ম। বাবার জন্মের কিছুদিন পর হতেই কিন্তু পিসিমা যেন সম্পূর্ণ ভিন্ন রূপ নিলেন। চেষ্টা করতে লাগলেন পিসিমশাইয়ের সঙ্গে আবার নতুন করে সৌহার্দ্য স্থাপনের জন্য। কতদূর তার প্রচেষ্টা সফল হয়েছিল জানি না, তবে পিসিমশাই কিন্তু অন্দরে আর ফিরে এলেন না। নির্দিষ্ট হওয়ার আগে পর্যন্ত বাইরের মহলেই রাত কাটাতে লাগলেন ও দিনের বেলাটা নির্জন একটা অন্ধকার ঘরে পুজো আচ্চা নিয়েই কাটাতে লাগলেন। যখন আমার বাবার বয়স বছর দেড়েক, সেই সময় একদিন মা ও মেয়ে অর্থাৎ পিসিমা ও আমার পিতামহীর সঙ্গে প্রচন্ড একটা বিবাদ হয়ে গেল। বিবাদ হলো কেন? এই কঙ্কনের ব্যাপার নিয়েই। আমার পিতামহী ষষ্ঠীর পুত্র না থাকায় পিসিমার বিবাহের সময় কঙ্কন জোড়া কন্যাকেই যৌতুক দিয়েছিলেন। পরে পুত্র জন্ম নেওয়ায় একদিন পিতামহী কথা প্রসঙ্গে মেয়েকে বলেছিলেন, মিনু, এ বংশের নিয়ম কঙ্কন জোড়া এই বংশের জ্যেষ্ঠ পুত্রবধূই পাবে। তোর যখন বিবাহ হয় তখন খোকা জন্মায়নি বলে এবং আর পুত্র হবার কোনো সম্ভাবনা নেই ভেবেই কঙ্কন জোড়া তোকে যৌতুক দেওয়া হয়েছিল। কিন্তু এখন সে কঙ্কনের একমাত্র উত্তরাধিকারিণী হচ্ছে খোকারই স্ত্রী, এই বাড়ির ভবিষ্যৎ বধূ। উত্তরে পিসিমা বললেন, সে কি মা, যে বস্তু একবার আমার বিবাহের সময় যৌতুক দিয়েছ এতদিন বাদে সেটা আবার কেড়ে নিয়ে নেবে কোন যুক্তিতে? আমি বা লোকের কাছে মুখ দেখাবো কি করে? আর তোমাদেরই কি লজ্জায় মাথা কাটা যাবে না? মাতামহী কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকে পিসিমাকে বললেন, ভেবে দেখ তুই মিনু, সমস্ত ব্যাপারটাই একটা দৈব নির্দেশ ছাড়া কিছুই নয়। নিয়মানুযায়ী ও কঙ্কনের একমাত্র উত্তরাধিকারিণী এই বংশের বধূ। মৃত্যুর সময় আমার শাশুড়ি এই প্রতিজ্ঞাই আমাকে দিয়ে করিয়ে নিয়েছিলেন। অন্যথায় তিনি বলেছিলেন নাকি ভয়ানক অমঙ্গল দেখা দেবে। আমি বরং তোকে ওর চাইতেও দামি ও সুন্দর একজোড়া কঙ্কন গড়িয়ে দেব মা, ও কঙ্কন জোড়া তুই ফেরত দে।
কিন্তু পিতামহীর কোনো যুক্তি পিসিমা মানতে চাইলেন না এবং রীতিমতো চেঁচামেচি ও ঝগড়া করে কড়া কড়া কতকগুলো কথা শুনিয়ে দিয়ে মাকে পিসিমা ঘর ছেড়ে হনহন করে চলে গেলেন। এসব কথা আমার মার মুখেই পরবর্তীকালে শোনা। মা শুনেছিলেন তার শাশুড়ি আমার পিতামহীর কাছ থেকে। তারপর পিসিমার ওই ধরনের ব্যবহারে পিতামহী অত্যন্ত মনে ব্যথা পান এবং পিতামহ দুঃখিত হন। থামলি কেন বল? যা হোক, শোনা যায় অতঃপর নাকি পিসিমা তার মার ঘর থেকে বের হয়ে সোজা একেবারে বাইরের মহলে তার স্বামীর কাছে গিয়ে হাজির হলেন। পিসিমশাই ওই সময় তার নির্জন অন্ধকার কক্ষের মধ্যে প্রদীপের আলোয় বসে কি একখানা পুঁথি অধ্যয়ন করছিলেন। আচমকা স্ত্রীকে কক্ষ মধ্যে প্রবেশ করতে দেখে বিস্ময়ের সঙ্গে মুখ তুলে তাকালেন। এই মুহূর্তে আমি এ বাড়ি ছেড়ে চলে যেতে চাই, যেখানে হোক অন্য কোথাও আমায় নিয়ে চলো, পিসিমা বললেন তার স্বামীকে। কি হলো হঠাৎ আবার এত উত্তেজিত হয়ে উঠলে কেন? বিচলিত উত্তেজিত হয়ে কি সাধে? তুমি যদি মানুষ হতে, এতটুকু লজ্জা শরম যদি তোমার থাকতো, তো দুঃখ ছিল কি আমার? কি হয়েছে শুনি না। হাসতে হাসতে পিসিমশাই শুধান, আমি এখন এ বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। কেন, হলো কি? হবে আবার কি? বিবাহের পর স্ত্রীলোকের একমাত্র স্থান তার স্বামীর গৃহে, তা সে পর্ণকুটিরই হোক বা গাছতলাই হোক, আমায় নিয়ে চলো। তুমি তো জানো মৃন্ময়ী, আমি সহায় সম্বলহীন, নিজের বলতে আমার একটি কুঁড়ে ঘরও নেই, করুণ কণ্ঠে পিসিমশাই বলেন। তা জানি না, বিবাহ করেছ, স্ত্রীকে ভাত কাপড় মাথা ঘষবার ঠাঁই দিতে পারো না? পুরুষ মানুষ হয়ে কথাটা বলতে লজ্জা করে না? পুরুষ মানুষ হলে হয়তো লজ্জা করত, কিন্তু আমি যে ঘর জামাই, পুরুষ হলে কি ঘর জামাই হতাম? করুণ হেসে জবাব দেন তিনি, কোনো কথা শুনতে চাই না। এই মুহূর্তে তুমি আমাকে অন্য কোথাও নিয়ে যাবে কিনা বলো, নচেৎ তোমার সামনেই আমি গলায় দড়ি দেব। তা না হয় হলো, কিন্তু ব্যাপার কি তাও বলবে না? নেহাত অনিচ্ছার সঙ্গেই স্বামীর পীড়াপিড়িতে মৃন্ময়ী দেবী তখন সমস্ত ঘটনা সংক্ষেপে পিসিমশাইয়ের গোচরীভূত করলেন। সমস্ত শুনে পিসিমশাই বললেন, মিথ্যে তুমি রাগ করছো মৃন্ময়ী, নিয়ে তোমাকে অন্যত্র কোথাও আজই যাব, কিন্তু কঙ্কন জোড়া এখান হতে চলে যাবার পূর্বে তোমায় ফেরত নিয়ে যেতে হবে। অদ্ভুত একটা দৃঢ়তা তার কণ্ঠে প্রকাশ পেল। না, আমি ফেরত নেব না, একবার যা দান করেছো তার উপরে আর ওদের কোনো অধিকার নেই, প্রতিবাদ জানালেন পিসিমা। ফেরত তোমাকে দিতে হবেই। পিসিমশাইয়ের চিরদিন শান্ত নির্লিপ্ত কণ্ঠে যেন একটা বজ্রের আভাস পাওয়া গেল। না, দেব না, কারণ আমি জানি এই কঙ্কন ছাড়ার সঙ্গে সঙ্গে ভয়ানক অমঙ্গল আমাকে ঘিরে ধরবে। আমি ঠাকুমার মুখে ছোটবেলায় শুনেছি, সন্ন্যাসী প্রদত্ত আশীর্বাদী এই কঙ্কন জোড়া। কোনো এক সন্ন্যাসীর পরামর্শেই নাকি ওই হীরকখচিত কঙ্কন জোড়া গড়িয়ে সন্ন্যাসীর মন্ত্রপুত আশীর্বাদ সহ এই বংশেরই কোনো পূর্বপুরুষ তার স্ত্রীর হাতে পরিয়ে দিয়েছিলেন, এবং সেই হতেই কঙ্কন জোড়া এবারই জ্যেষ্ঠ বধূর হাতে থাকে। এবং সন্ন্যাসী নাকি বলে গিয়েছিলেন, যতদিন এই কঙ্কন কোনো নারীর হাতে থাকবে ততদিন তাকে কোনোদিনও বৈধব্য স্পর্শ করতে পারবে না, এমনকি কোনো অমঙ্গলই তাকে স্পর্শ করতে পারবে না, এবং একমাত্র মৃত্যু ভিন্ন এই কঙ্কন একবার হাতে পড়ে খুলে ফেললেও মহা সর্বনাশ হবে। পিসিমশাই নাকি অতঃপর শান্ত কণ্ঠে পিসিমাকে সম্বোধন করে বলেছিলেন, শোনো মৃন্ময়ী, তোমার কথা হয়তো মিথ্যা নয়, কিন্তু সবটাই তো তোমার শোনা কথা। না না, শোনা কথা নয়, পিসিমা বলেন। তাছাড়া কি, বংশ পরম্পরায় ওই কাহিনী মুখে মুখে গড়ে উঠেছে। তাছাড়া একটা কথা কি জানো, ভাগ্যে যা লেখা আছে তা কেউ জানতে কি আজ পর্যন্ত কেউ পেরেছে না পারে। শোনো, আমি যা বলি, তুমি এখানে থাকতে চাও না আর একটা মুহূর্ত, বেশ, নিয়ে এখান থেকে তোমাকে আমি যাব, কিন্তু তার আগে যা বললাম তা তোমায় করতে হবে। কি? ওই কঙ্কন জোড়া তোমার মা যখন বলেছেন ফিরিয়ে দেবে তুমি তাকে, তারপর এই বাড়ি থেকে আমরা বেরোবো।
না না, তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে, পারবো না, আমি তা পারবো না। হঠাৎ এবার শ্যামসুন্দর চক্রবর্তীর কণ্ঠস্বরটা যেন বদলে গেল। তিনি তার মুখের দিকে চেয়ে শান্ত কঠিন কণ্ঠে বললেন, শোনো মৃন্ময়ী, এ বাড়ি ছেড়ে যদি সত্যি যেতে চাও তুমি, তো আমার কথা তোমাকে সর্বাগ্রে মানতে হবে। আমি শোনো, আরো একটা কথা, যদি আমার কথা তুমি না রাখো তাহলে জানবে কালই এ বাড়ি ছেড়ে আমি চলে যাব। এই আমার শেষ কথা। মৃন্ময়ী অতঃপর বলে ওঠে, না না, ও কথা বলো না, আমার অমঙ্গলের কথা আদৌ আমি চিন্তা করিনি। আমি আমাদের একমাত্র সন্তান অনিলের কথা ভেবেই বলেছি, যদি ওর কোনো অমঙ্গল হয়। কি জানি কেন শ্যামসুন্দর চক্রবর্তী তার একমাত্র পুত্রটিকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসতেন। মৃন্ময়ীর কথায় কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন, তারপর আবার এক সময় বললেন, বেশ, তবে এক কাজ করো, একটা কঙ্কন তোমার হাতে থাক, অন্যটা খুলে মাকে দিয়ে এসো। আশ্চর্য, মৃন্ময়ী তার স্বামীর প্রস্তাবটি মুহূর্তকালের জন্য ভাবলেন, তারপরই রাজি হয়ে গেলেন। ঠিক হলো ওই দিনই সন্ধ্যার পর রাত্রে তারা তাদের একমাত্র সন্তানকে নিয়ে ওই বাড়ি ছেড়ে চলে যাবেন একটি কঙ্কন ফিরিয়ে দিয়ে। যাবার পূর্বে শ্যামসুন্দরের ইচ্ছা মতো মৃন্ময়ী একখানি কঙ্কন তার মার হাতে ফিরিয়ে দিলেন আর বললেন, অন্যটা তিনি যতদিন বেঁচে আছেন ধারণ করবেন তার স্বামীর মঙ্গলের জন্য। শরৎ শশী দেবী মেয়ের কথায় হ্যাঁ বা না কোনো কথাই বললেন না, কেবল হাত পেতে একখানা কঙ্কনই মেয়ের কাছ থেকে নিলেন। মৃন্ময়ী একটি কঙ্কন ফিরিয়ে দিলেন বটে, কিন্তু তার মাকে খুনাক্ষরেও জানতে দিলেন না যে সেই রাত্রে ওরা ওই গৃহ ছেড়ে চলে যাচ্ছেন। ঠিক ছিল রাত 12টার পর সকলে ঘুমিয়ে পড়লে, চারিদিক নিশুতি হয়ে গেলে শ্যামসুন্দর অন্দরে এসে তার স্ত্রীকে ডেকে নিয়ে যাবেন। নির্দিষ্ট সময় স্ত্রীকে ডাকতে এসে তার কক্ষ মধ্যে প্রবেশ করে শ্যামসুন্দর স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে গেলেন। ঘরের মধ্যে তার বালক পুত্রটি একাকী শয্যায় গভীর ঘুমে আচ্ছন্ন, আর মৃন্ময়ীর প্রাণহীন দেহটা ঘরের মেঝেতে পড়ে আছে, হাতে তার কঙ্কনটি নেই। আর মৃন্ময়ীর প্রাণহীন দেহের পাশে পড়ে আছে একটি খালি শিশি, তাতে লেখা পিস। ওই রাত্রেই শ্যামসুন্দর জমিদার বাড়ি ছেড়ে চলে যান এক বস্ত্রে। তারপর শ্যামসুন্দরের আর কোনো খোঁজ পাওয়া যায়নি? কিরিটি শুধালো, না। মৃন্ময়ী তাহলে বিষ পান করে আত্মহত্যা করেছিলেন? কিন্তু এসব কথা তুমি জানলে কি করে? কিরিটির প্রশ্ন। পিসিমার এক বুড়ি ছি ছিল, তারই মুখে সব কথা শোনা। সে পিসিমাকে বিষ পান করতে দেখেনি বটে, তবে পিসি মশাইকে ঘরে ঢুকতে দেখেছিল। তারপর কঙ্কনটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি? না। একটু থেমে বামদেব আবার বলতে লাগলেন, অনিলদা আমার পিতামহের কাছেই মানুষ হতে লাগলো। দীর্ঘ 16 বৎসর পরে পিসি মশাই আবার একদিন আমাদের ওখানে ফিরে এলেন। এখনো তিনি বেঁচে আছেন। পরে অবশ্যই এই গল্প তার মুখেও আমার শোনা। এই পর্যন্ত বলে বামদেব অধিকারী চুপ করলেন। কিরিটিও স্তব্ধ। বাইরে নিশুতি রাত্রি। তারপর কিরিটি প্রশ্ন করে, আজ পর্যন্ত পিসিমার হাতের সেই কঙ্কনটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। কেনই বা পিসিমা আত্মহত্যা করলেন, আর কি করেই বা পিসিমার হাত থেকে ওই কঙ্কনটি চুরি হয়ে গেল, আজও সে রহস্য উদ্ঘাটিত হলো না। যা হোক, অপহৃত সেই কঙ্কনটির কথা সকলে ভুলেই গিয়েছিল পিসিমার মৃত্যুর ব্যাপারের সঙ্গে সঙ্গে, এবং এতদিন পর্যন্ত সেই কঙ্কনটির কথা আর কারো মনেও পড়েনি। কিন্তু মাত্র মাসখানেক আগে আমাদের বহরমপুরের পৈতৃক বাড়িটা বিক্রির কথাবার্তা শুরুর পর হতেই আমাদের কলকাতার এই বাড়িতে ঘন ঘন চোরের উপদ্রব শুরু হলো। চোরের উপদ্রব? বিস্মিত কিরিটি প্রশ্ন করে। হ্যাঁ, এই গত মাসখানেক ধরে 5-7 বার চোর এসেছে এই বাড়িতে, এবং প্রত্যেক বারই আমার স্ত্রীর ঘরে। আমাদের কোনো সন্তান সন্ততি নেই, একমাত্র আছে আমাদের এক পালিতা পিতৃমাতৃহীন বন্ধুকন্যা সুজাতা। সুজাতাও আমার স্ত্রী এক ঘরেই শোয়। কারবারের কাজে মাঝে মধ্যে আমাকে কলকাতার বাইরে যেতে হয়। দেখেছি বাইরে গেলেই বাড়িতে রাত্রে চোরের উপদ্রব হয় সাধারণত। আচ্ছা, একটা কথা, কিরিটি প্রশ্ন করে। কি?
চোর এসেছে কিন্তু কিছু চুরি যায়নি? সেটাই আশ্চর্য, চোর এসেছে বটে কিন্তু কিছুই চুরি যায়নি। কিরকম? তাই প্রথমটায় তাই ব্যাপারটার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারিনি। পরে হঠাৎ একটা কথা মনে হয় ভাবতে ভাবতে। কি? চোর এসেছে বারবার আমার স্ত্রীর হাতের ওই কঙ্কনটির লোক। বলো কি? কিন্তু সেই কথাই বলছি। বামদেব বলতে লাগলো, শেষবার চোর এসে প্রথমে আমার স্ত্রীর ঘুমন্ত অবস্থায় তার হাত থেকে কঙ্কনটি খুলে নেবার চেষ্টা করে, কিন্তু ব্যর্থকাম হয়। তখন কঙ্কনটা আমার স্ত্রীর হাত সমেত কেটে নিয়ে যাবার মতলবে ছিল বোধহয়। শেষ পর্যন্ত কিন্তু অন্ধকারে লক্ষ্যভ্রষ্ট হয়ে ধারালো অস্ত্রের কোপটা পাশের বালিশে পড়তেই স্ত্রীর ঘুম ভেঙে যায়। পরের দিনই সকালবেলা আমি ফিরে আসি। প্রথমটায় আমরা ধারণাও করতে পারিনি যে চোরের লক্ষ্য ওই কঙ্কনটির উপরেই। পরে আমরা ব্যাপারটা বুঝতে পেরে শেষবারের ওই চেষ্টার পর অমঙ্গলের সম্ভাবনা সত্ত্বেও আমার স্ত্রীর হাত হতে কঙ্কনটা খুলে বাধ্য হয়ে সিন্ধুকে খুলে রাখি। কিন্তু তাতেও রেহাই নেই। অত রাত্রেও আবার চোর এসেছিল এবং লোহার সিন্দুকটাই ভাঙবার চেষ্টা করেছিল, কিন্তু জার্মান সিন্দুক খুলতে পারেনি। এতে আরও ব্যাপারটা স্পষ্ট হয়ে উঠেছে, চোরের লক্ষ্য ওই হীরক খচিত সুবর্ণ কঙ্কন। তোমার কি মনে হয় কিরিটি? বামদেব কিরিটির মুখের দিকে তাকিয়ে প্রশ্নটা করল। সেই রকম বলেই তো মনে হচ্ছে তোমার মুখে সব শুনে, মৃদু কণ্ঠে কিরিটি জবাব দেয়। কিন্তু একটা কথা আমি বুঝে উঠতে পারছি না কিরিটি, কিন্তু আমার স্ত্রীর আরো বহু টাকার স্বর্ণালঙ্কার আছে, কিন্তু চোরের এই কঙ্কনটির ওপরেই কেবল নজর কেন? কিরিটি প্রত্যুত্তরে হেসে বলল, তাহলে তো কঙ্কন রহস্যই আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল বামদেব। আমার সবসময় মনে হচ্ছে নিশ্চয়ই ওই সুবর্ণ কঙ্কনের পশ্চাতে এমন কোনো গোপন ইতিহাস আছে যেটা চোরকে বিশেষভাবে ওই কঙ্কনটির প্রতি লালায়িত করে তুলেছে। আমার স্ত্রীও অবশ্যই সেই কথাই বলছিল, কিন্তু বিশ্বাস করিনি। পুরাতন দিনের আর অবশ্যই পিসিমশাই ব্যতীত কেউ বেঁচে নেই, কিন্তু এমন কোনো ইতিহাস ওই কঙ্কনের সঙ্গে জড়িত থাকলে অন্তত পিসিমশাইও কি সে কথা জানতেন না? না জানতেও তো তিনি পারেন। সর্বদা তিনি বহির্বাটিতে জপতপ নিয়েই থাকতেন শুনলাম। হ্যাঁ, সংসার থাকলেও তিনি কোনোদিনই তেমন সংসারই ছিলেন না। আচ্ছা, একটু আগে তুমি যে বলছিলে বহরমপুরের পৈতৃক বাড়িটা তোমার বিক্রির কথাবার্তা হচ্ছে? হ্যাঁ, ওই বাড়িটা অর্থাৎ রত্নমঞ্জিলের বিক্রির কথাবার্তা চালাচ্ছি। এক প্রকার পাকাই হয়ে গিয়েছে বলা যায়, বায়না নেওয়াও হয়েছে। বাড়িটা অনেক দিনের না? হ্যাঁ, আমাদের কোনো পূর্বপুরুষ নবাব সরকারের চাকরি করতেন। আসলে আমরা চাটুজ্জে, অধিকারী আমাদের বংশের নবাব প্রদত্ত খেতাব। নবাব সরকারে ওই চাকরির সময় বহরমপুরে তিনি একখানা গৃহ নির্মাণ করেন। পরে পূর্ববঙ্গ হতে এসে পরবর্তী পুরুষ বসবাস করতে শুরু করেন এবং ক্রমে জমিদারিও ক্রয় করেন। তারপর একদিন আমার পিতৃদেব কলকাতায় এই বাড়ি করে চলে আসেন এখানে, এবং সেই হতে বহরমপুরের বাড়িটা প্রায় খালিই পড়েছিল। কিন্তু বাড়িটার মাল মশলা খুব ভালো থাকায় ও গঠন কৌশল সেকেলে এবং মজবুত থাকায় বাড়িটা পুরাতন হয়ে গেলেও এখনো অটুট আছে। বাড়িটা দেখতে অনেকটা পুরাতন কেল্লার মতো, গঙ্গার একেবারে ধারে, এবং গঙ্গাও মজে গিয়েছে এবং বহুদিনের অব্যবহারে চারিপাশে এখন ঘন জঙ্গল হয়ে গিয়েছে। বাড়িটা মানে তোমাদের ওই রত্নমঞ্জিল কিনেছে কে? এক গুজরাটি ভদ্রলোক, নাম রতনলাল রানা। লোকটার অবস্থা কেমন? নিশ্চয়ই ধনী? তা তো নিশ্চয়ই। তা হঠাৎ অমন জায়গায় একটা অতদিনকার পুরনো বাড়ি কেনবার তার শখ হলো কেন? শুনেছি কাঁসার জিনিসপত্র তৈরির একটা ফ্যাক্টরি নাকি খুলবেন তিনি। দাম কিরকম পেয়েছ? দাম তাও আশাতীত। কিরকম? 55,000 টাকা। বলো কি? কিরিটির মনের মধ্যে তখন বহরমপুরের গঙ্গার ধারের নবাবী আমলের এক পুরাতন কেল্লাবাড়ি রত্নমঞ্জিল ছায়াছবির মতোই আকার নেবার চেষ্টা করছে। নবাবী আমলের পুরাতন কেল্লাবাড়ি। সামনে টেবিলের উপরে রক্ষিত টাইমপিসটা একঘেয়ে টিকটিক শব্দ জাগিয়ে চলেছে নিশুতি রাতের স্তব্ধতার সমুদ্রে। পুলিশেই সংবাদ দেওয়ার আমার ইচ্ছা ছিল, কিন্তু কিরিটি, ব্যাপারটা এমন ধোঁয়াটে পুলিশ হয়তো বিশ্বাসই করবে না। কিন্তু চুপচাপ বসেও আর থাকতে পারলাম না, তাই ভাই তোমার শরণাগত হয়েছে। বামদেব আবার বললে। কিরিটির মাথার মধ্যে তখনও রত্নমঞ্জিল ঘোরাফেরা করছে।
বহরমপুর, রত্নমঞ্জিল। এখন তুমি কি পরামর্শ দাও কিরিটি? একটু আমায় ভেবে দেখতে হবে। তবে এখন পরামর্শ হচ্ছে কাল সকালেই সর্বাগ্রে কোনো ব্যাংকে গিয়ে ওই কঙ্কনটি তাদের সেফ কাস্টডিতে তোমাকে রেখে আসতে হবে। বেশ, তাই করবো। আচ্ছা, আজ তাহলে আমি উঠি। এসো। ভালো কথা। কত বানা নিয়েছো বলছিলে না বাড়িটার জন্য? নিয়েছি 10,000 টাকা। কথা আছে সামনের মাসের 10 তারিখে বিক্রয় কবালা রেজিস্ট্রি হবে। মিস্টার অধিকারীর ওখান থেকে বিদায় নিয়ে কিরিটি বাড়ি ফিরছিল। রাত খুব বেশি নয় এবং শীতের রাত বলে এর মধ্যেই চারিদিকে যেন নিশুতি হয়ে এসেছে। আর শীতও এবার যেন বেশ জাঁকিয়ে এসেছে শহরে, একেবারে হাড় কাঁপানো কনকনে। যে ট্যাক্সিতে কিরিটি বামদেবের ওখানে গিয়েছিল সেটা ছাড়েনি, অত রাত্রে কোনো ট্যাক্সি পাওয়া যাবে না বলে। পাঞ্জাবি ড্রাইভার ট্যাক্সি চালাচ্ছিল। চলমান গাড়ির খোলা জানালা পথে শীতের রাত্রির কনকনে হাওয়া নাকে চোখে মুখে কিরিটির এসে ঝাপটা দিচ্ছে। রাস্তার দুপাশের দোকানপাট সব বন্ধ হয়ে গিয়েছে। মধ্যে মধ্যে শুধু চোখে পড়ে কচ্ছিৎ কখনো এক আধটা পানের দোকান এখনো খোলা। তারই সামনে দেখা যায় এখনো 2-4 জন শেষ খরিদ্দার। আর চোখে পড়ে এক আধটা মিঠাইয়ের দোকান। তারাও একেবারে দরজা বন্ধ করার উদ্যোগ করছে। তো একটা ট্যাক্সি বা প্রাইভেট গাড়ি পাশ দিয়ে ছুটে যাচ্ছে। কিরিটির মাথার মধ্যে তখনও পাক খেয়ে ফিরছিল গঙ্গার ধারে একখানা নবাবী আমলের পুরাতন বাড়ি, বিক্রয় কোবালা, যার এখনো রেজিস্ট্রি হয়নি, কিন্তু বায়না হয়েছে 10,000 টাকা। এক রানা বাড়িটা কিছুদিন আগে 55,000 টাকায় বামদেবের কাছ হতে ক্রয় করে নেবে বলে বায়না করেছে। কাঁসার বাসনের ফ্যাক্টরি খুলবে। কাঁসার বাসনপত্রের জন্য বহরমপুরের কাগড়া অঞ্চল অবশ্য বিখ্যাত। গুজরাটি ব্যবসায়ী সেদিকটায় নজর পড়েছে। ব্যাপারটা খুব একটা অস্বাভাবিক নয়, তবে অত অধিক মূল্যে একটা পুরাতন আমলের বাড়ি ক্রয় করছে যখন গুজরাটি ব্যবসায়ী মিথ্যে, সে নিশ্চয়ই অতগুলো টাকা ব্যয় করছে না। 1-1 টাকা তো নয়, 55,000 টাকা। টাকাটাও অবশ্য এখনো সম্পূর্ণ পেমেন্ট হয়নি। 1000 বায়না নিয়েছে বামদেব এবং সামনের 15 তারিখে বাকি পেমেন্টের সঙ্গে সঙ্গে বিক্রয় কবালা রেজিস্ট্রি হবে। আগাম 10,000 টাকা নিয়েছে এবং কথাবার্তা যখন সব ঠিকঠাক, কেবল বিক্রয় কবালা রেজিস্ট্রি করা বাকি। তখন এক প্রকার বিক্রয় হয়ে গিয়েছে ধরে নিতে হবে। হঠাৎ কিরিটির চিন্তা সূত্রে বাধা পড়ল। গাড়ির মধ্যস্থিত দর্পণে বার 2 একটা গাড়ির সাইড হেডলাইটের আলো ওর সতর্ক দৃষ্টি আকর্ষণ করে। সঙ্গে সঙ্গে কিরিটি ড্রাইভারকে বলে গাড়ির গতি আরেকটু কমিয়ে দিতে। গাড়ির স্পিড কমতেই কিরিটি সন্তর্পণে পিছনের দিকে তাকাল। সামান্য ব্যবধানে সাইড লাইট জ্বালিয়ে একখানা গাড়ি ট্যাক্সি পিছনে পিছনে আসছে সমগতিতে। কিরিটি তার সহজ বিচার বুদ্ধি দিয়েই বুঝতে পেরেছিল সাধারণ কোনো গাড়ি নিশ্চয়ই নয়। তাই ট্যাক্সির গতি কখনো একটু কমিয়ে কখনো একটু বাড়িয়ে ও বেশ কিছুটা পথ পরীক্ষা করে দেখল এবং বুঝতে দেরি হয় না ওর পশ্চাতের গাড়িখানা ওকে অনুসরণ করছে। সঙ্গে সঙ্গে কৌতূহলী হয়ে ওঠে কিরিটি এবং আরো কিছুটা পথ চলে কিরিটি সুস্পষ্টই লক্ষ্য করে পশ্চাতের গাড়িটা ঠিক একইভাবে তার ট্যাক্সিটাকে অনুসরণ করে আসছে। ব্যাপারটাই ও একটু বিস্মিতই হয়। নিতান্ত বামদেব কর্তৃক আমন্ত্রিত হয়ে বামদেবের ওখানে রাত্রের ডিনারে গিয়েছিল এবং বামদেবও প্রথমটায় আসল উদ্দেশ্যটা তার কিরিটিকে খুলে বলেনি। খাওয়া দাওয়ার পর সব বলল। এক্ষেত্রে বাইরের কোনো তৃতীয় পক্ষের তো ব্যাপারটা আঁচ করাও তো সম্ভব নয়। তবে এখন স্পষ্টই বোঝা যাচ্ছে বামদেবের ওখানে যাওয়াটা তার কারো না কারো সেন সতর্ক দৃষ্টিকে এড়ায়নি। বামদেবের ওপরে কারো না কারো লক্ষ্য আছে। অতঃপর কিরিটি সোজা পথে না গিয়ে ইচ্ছে করে ট্যাক্সি ড্রাইভারকে বলে খানিকক্ষণ এদিক ওদিক ঘোরাফেরা করতে লাগলো। কিরিটি মনে মনে বুঝি মৃদু হাসে এবং সে সঙ্গে সঙ্গে সতর্ক হয় মনে মনে তার অনুমানটা মিথ্যা নয় বলে। সে ট্যাক্সি ড্রাইভারকে আদেশ দেয়, সর্দারজি সোজা পার্ক সার্কাসের দিকে চলো। সঙ্গে সঙ্গে সর্দারজি গাড়ি ঘোরায়।
পার্ক সার্কাস অঞ্চলে কিরিটির এক শিল্পী বন্ধু থাকে, সবিতাব্রত সেন। কিরিটির নির্দেশে সর্দারজি সেই দিকে গাড়ি চালায়। নির্জন রাস্তায় কেবল গ্যাসের আলোগুলো টিমটিম করে জ্বলছে। এদিক হতে ওদিকে যতদূর দৃষ্টি চলে রাস্তাটা শূন্য, একেবারে খাঁ খাঁ করছে। সবিতাব্রতর বাড়ির বন্ধ দরজার সামনে এসে কিরিটি সর্দারজিকে থামতে বললে সর্দারজি গাড়ি থামালেন। কিরিটি সঙ্গে সঙ্গে সবিতাব্রতর বাড়ির কাছাকাছি আসতেই সর্দারজিকে গাড়ির স্পিডটা স্লো করতে বলল এবং একসময় চলন্ত ট্যাক্সি থেকে নেমে পড়ল। ট্যাক্সি আবার স্পিড নিল। অন্য গাড়িটাও ততক্ষণে থেমে গিয়েছে। পশ্চাতের গাড়ির সাইড লাইট দুটো দপ করে হঠাৎ সেই সময় নিভে গেল। কিরিটি গাড়ি থেকে নেমে একটা লাইট পোস্টের আড়ালে আত্মগোপন করে রইল কিছুক্ষণ। তারপর একসময় এগিয়ে গিয়ে সবিতাব্রতর বাড়ির দরজার গায়ে কলিং বেলটা টিপল। কিরিটি বার কয়েক বাজাবার পর দরজার ওপাশে পদশব্দ শুনতে পেল। দরজা খুলে দিতে লোক আসছে কিরিটি বুঝতে পারে। দরজা খুলতেই সামনে সবিতাব্রতর সঙ্গে চোখাচোখি হয়ে গেল কিরিটির। এত রাত্রে কিরিটিকে দেখে সবিতাব্রত কম বিস্মিত হয়নি। সবিতাব্রত ঘুমোয়নি, জেগে বসে একটা ছবিতে রিটাচ দিচ্ছিল স্টুডিওর মধ্যে। ব্যাপার কি রে, এত রাত্রে তুই? সবিতাব্রত প্রশ্ন করে। কথা আছে, চল ভেতরে, কিরিটি বলল। কিরিটির অদ্ভুত চরিত্রের সঙ্গে সবিতাব্রত পূর্বেই পরিচিত, তাই দ্বিতীয় আর কোনো প্রশ্ন না করে কেবল আহ্বান জানালো, আয়। দরজা বন্ধ করে দুজনে ওপরে উঠতে লাগলো সিঁড়ি দিয়ে। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে কিরিটি প্রশ্ন করে, জেগেছিলি মনে হচ্ছে? হ্যাঁ, একটা ছবি রিটাচ দিচ্ছিলাম। সবিতাব্রত দোতলায় বসবার ঘরের মধ্যে ঢুকে ইজি চেয়ারটার ওপরে গাটা এলিয়ে দিতে দিতে আরাম করে চোখের পাতা দুটো বুঝিয়ে মৃদু কণ্ঠে কিরিটি বলল, এক কাপ কফি খাওয়াতে পারিস সবিতা? করছি। সবিতাব্রত বলতে গেলে একাই থাকে। দ্বিতীয় প্রাণী এক বৃদ্ধ ভৃত্য। ইলেকট্রিক স্টোভে 2 কাপের মতো কফির জল চাপিয়ে দিল সবিতাব্রত। গরম কফির কাপে চুমুক দিতে দিতে কিরিটি বললে, বাকি রাতটুকু এখানে কাটাবো চেয়ারে শুয়েই, একটা বালিশ দে। কিরিটি যে বিনা কারণে এই শীতের মধ্যরাত্রে তার বাড়িতে এসে ওঠেনি সবিতাব্রত তা জানে। মনের মধ্যে কৌতূহল উকিঝুঁকি দিলেও ও সম্পর্কে এতক্ষণ কোনো প্রশ্নই করেনি। অকারণ কৌতূহল কিরিটি পছন্দ করে না, কোনোদিন প্রশ্রয় দেয় না। কিন্তু কিরিটি নিজেই সবিতাব্রতর কৌতূহলের অবসান ঘটায়। আচ্ছা, জব্দ করা গেছে বেটাকে। বলতে বলতে কিরিটি নিঃশেষিত কফি কাপটা একপাশে নামিয়ে রেখে ভালো করে হেলান দিয়ে শোয়ে চেয়ারের উপরে। কিরিটির হাস্যোদ্দীপ্ত মুখের দিকে তাকিয়ে সবিতাব্রত প্রশ্ন করে, কাকে আবার জব্দ করলি? সে আছে একজন। বামদেব বাবুর ওখানে গিয়েছিলাম, সর্দারজির ট্যাক্সিতে ফিরছি, দেখি বেটা আমায় ফলো করছে। হঠাৎ মনে হলো রাতটা তোর এখানে এসে কাটিয়ে যাওয়াই ঠিক হবে। বেটা বোধহয় এখনো ট্যাক্সিটা ফলো করছে। বলতে বলতে কিরিটি হাসল। আলোটা নিভিয়ে দেবো? সবিতাব্রত প্রশ্ন করে। তা দে। ঘরের আলোটা নিভিয়ে দিয়ে সবিতাব্রত এগিয়ে গিয়ে আবার ছবিটা নিয়ে বসলো পাশের ঘরে। 2 ঘরের মধ্যবর্তী দরজাটা খোলাই রইল। অন্ধকার ঘরের মধ্যে একটা স্তব্ধতা যেন হঠাৎ চাপ বেঁধে ওঠে। লালবাজারে এলো কিরিটি। তার বিশেষ পরিচিত ইন্সপেক্টর সুভাষ দত্তর ঘরে গিয়ে ঢুকল। সুভাষ দত্ত বললেন, কি ব্যাপার কিরিটি বাবু? কিরিটি বলল, অ্যাটর্নি রমেশ দত্ত তো আপনার পরিচিত না? হ্যাঁ। তার পার্টনার রাঘব সাহা লোকটা কেমন জানেন? যেমন মোটা তেমনি কালো ও তেমনি কুটচুকুরি। দত্ত অ্যান্ড সাহা অ্যাটর্নি ফার্মের ইদানিং যে দুর্নাম রটেছে বাজারে, তা তো ওই রাঘব সাহার জন্যই শুনেছি। সুভাষ দত্ত বললেন, আজ একবার দত্ত সাহার ওখানে একজন কাউকে এখান থেকে পাঠাতে পারবেন? কেন পারবো না, কিন্তু ব্যাপারটা কি? শুনুন, বহরমপুরে আমার এক বিশেষ পরিচিত ভদ্রলোক বামদেব অধিকারী রত্নমঞ্জির নামে একটা বাড়ি বিক্রি হচ্ছে। কথাটা আরো একটু পরিষ্কার করে বলি, কি এক রানা বাড়িটা কিনবার জন্য 10,000 টাকা ইতিমধ্যে অগ্রিমও দিয়েছে। দাম ঠিক হয়েছে 55,000 টাকা। সামনের মাসের 15ই
বিক্রয় কবালে রেজিস্ট্রি করার কথা। বুঝলাম। রাঘবকে সে বলবে তার হাতে একজন খদ্দের আছে, সে 60,000 টাকা দাম দেবে এবং কমিশন হিসাবে তাকে দেবে 5,000। বাড়িটা যাতে রানা কিনতে না পারে, এই তো? না, ঠিক তা নয়, আসলে বাড়ি বিক্রির ব্যাপারটা মাঝখানে পিছিয়ে দিতে চাই। এমনিতে দত্ত রাজি হলেও তার পার্টনার রাজি হবে না, তাই ওই টোপ আর কি। বেশ, কিন্তু ব্যাপারটা কি গিরিটিবাবু? আসলে ওই রত্নমঞ্জুলের সঙ্গে একটি অপহৃত সুবর্ণ কঙ্কন রহস্য জড়িয়ে আছে। সুবর্ণ কঙ্কন? হ্যাঁ, পরে আপনাকে সব বলবো। কিরিটি আর দ্বিতীয় বাক্য ব্যয় না করে একটা ফাইল টেনে নেয়। ওই দিনই অ্যাটর্নি দত্ত সাহার নিভৃত চেম্বারে সুভাষবাবু প্রেরিত লোক যতীন ঘোষ ও রাঘব মুখোমুখি বসে দ্বিপ্রহরে কথা হচ্ছিল। পাশে দত্তও ছিল। কিরিটির অনুমান ভুল হয়নি। রাঘব সাহা নির্বিবাদেই তার টোপ গিলেছে, কিন্তু আপত্তি তুলেছে তার পার্টনার দত্ত। দত্ত যতীন ঘোষকে বলেছে, এখন তা কি করে সম্ভব যতীনবাবু? 10,000 টাকা অগ্রিম নেওয়া হয়ে গিয়েছে, এতে ব্রিচ অফ কন্ট্রাক্টের মামলায় পড়তে হবে যে। চেষ্টা করলে আপনি ব্যাপারটা ম্যানেজ করতে পারবেন না? এই আমি বিশ্বাস করতে পারছি না মিস্টার দত্ত। এতে করে যদি 2-4 হাজার খরচও হয়, আমার পার্টি দিতে রাজি আছে। রাঘব সায় দেয়, চেষ্টা করে দেখতে একবার ক্ষতি কি দত্ত? 5,000 টাকাও তো কম নয়। কিন্তু আসলে ব্যাপারটা কি বলুন তো মিস্টার ঘোষ, ওই পুরাতন বাড়িটার প্রতি বা আপনাদের ক্লায়েন্টের লোভ হলো কেন? দত্ত যতীন ঘোষকে প্রশ্ন করে। যতীন ঘোষ বললেন, আমার ক্লায়েন্ট কেন ওই বাড়িটা কিনতে চান তা তো বলতে পারবো না, তবে ডিলটা করে দিতে পারলে আমিও কিছু পাবো। রানার তো এখনই আসবার কথা, তাকে আসতে বলেছি। 10,000 টাকা সুদ সমেত দিলে যদি রাজি হয়ে যায়। রাঘব বলে ওঠে। তাহলে অবশ্যই কোনো ঝামেলাই থাকে না, তবে ব্যাপার যা বুঝছি তাতে অত সহজে সে রাজি হবে বলে মনে হচ্ছে না। এমন সময় বেয়ারা এসে সেলাম দিয়ে দাঁড়ালো। কিরে? আগে রানা সাহেব এসেছেন, ভেতরে পাঠিয়ে দে, দত্ত বলে। একটু পরে রানা এসে ঘরে প্রবেশ করলো, চেম্বারে সুইং ডোর ঠেলে। রাম রাম দত্তবাবু, কি ব্যাপার? এত জরুরি তলব কেন? বসুন বসুন রানা সাহেব। যতীন ঘোষ চেয়ে দেখছিলেন আগন্তুককে। মোটা সোটা ভুড়িয়াল চেহারা, গায়ে দামি সার্জের শেরওয়ানি, পরনে মিহি নয়ন সুখের ধুতি। চোখ দুটো ছোট কিন্তু সতর্ক দৃষ্টি, অতিমাত্রায় সজাগ। খানিকটা ভনিতা করে অবশেষে সোজাসুজি দত্ত এই ব্যাপারটা রানাকে বলল। একটা কথা বলছিলাম রানা সাহেব, মিথ্যে কেন অতগুলো টাকা ওই পুরাতন বাড়িটার পেছনে ঢালবেন? তার চাইতে আশেপাশে অন্য কোনো বাড়ি। মৃদু হাসিতে রতনলাল রানার মুখটা উজ্জ্বল হয়ে ওঠে, বলে, बात तो আপনি ঠিকই বলিয়েছেন দত্তবাবু, लेकिन একবার যখন টাকা আমি আগাম দিয়েছে, কন্ট্রাক্ট ভি হইয়েছে, তখন তো ও বাড়ি বিক্রি হয়ে গিয়েছে। কি বলেন? তা অবশ্যই বলতে পারেন, তবে যদি আপনাকে সুদের ওপরেও কিছু বেশি ধরে দেওয়া যায়। কথাটা বললে রাখো। রতনলাল রানাকে টাকা দেখলাবেন না দত্ত সাহেব, টাকার বাদ থোড়াই আছে, জানতো আরো কিছু আগাম ভি আমি দিতে পারি, লেকিন ও বাড়িটা আমার চাই। কিন্তু কেন বলুন তো রানা সাহেব? রাঘব সাহা প্রশ্ন করে। সে কি দত্ত বাবু, আপনাকে তো আমি বলিয়েছে কেন বাড়িটার আমার প্রয়োজন। ফ্যাক্টরি করবেন তো, তা ওর চাইতে যদি ভালো একটা বাড়ি পাওয়া যায়, মানে অত পুরনো নয়, না ওই বাড়ি আমি লিবে। শুনুন, তবে আর একজন খরিদ্দার আছে, বলেন তো মাঝখান থেকে মোটা মতন কিছু পেতে পারেন। না? তাহলে আপনি ওই বাড়িটাই নেবেন? হ্যাঁ। কিন্তু আমি বলছিলাম কি, দেখেন দত্তবাবু, আমি রতনলাল, সিধা বাতের লোক আছে, সিধা বাতই আমি পছন্দ করে। আপনাদের কাছে ভি সিধা বাতই আমি চাই দত্তবাবু। রুপয়া দেখলাচ্ছেন রতনলালকে, ও তো হাতের ময়লা আছে, আনা জানা তো রুপয়া কা দস্তর আছে। মিস্টার রানা, আপনি ঠিক আমাদের কথা ধরতে পারেননি। এ কথা আমি বলিনি,
বলছিলাম একটা সেকেলে পুরাতন বাড়ির পিছনে মিথ্যে কেন অতগুলো টাকা ঢালবেন? তাছাড়া বিনীত হাসির সঙ্গে রাঘব সাহা আরও বলবার চেষ্টা করে, কিন্তু থামিয়ে দেয় রানা। বলে, আইনের কারবারি আপনি দত্তবাবু, ও কেমন বাদ করছেন? আমি যদি বলি যে বাবুটি এখন বাড়িটি কিনতে চাইছেন, তিনি বা কিনতে চান কেন বলেন, জবাব দেন। বলতে বলতে হা হা করে রতনলাল হেসে ওঠে। হাসির উচ্ছ্বাসে তার মেদ ও চর্বিবহুল বিরাট শরীরটা দুলতে থাকে। যতীন বুঝতে পারে রতনলালকে অত সহজে ঘায়েল করা যাবে না। সে গভীর জলের কাতলা, এবং তার অফিসার সুভাষ দত্তর মুখ থেকে শোনা কাহিনীটা আবার আগাগোড়া তার মনে পড়ে। সুবর্ণ কঙ্কন আর রত্নমঞ্জিল, এই দুটোর মধ্যে যে একটা রহস্য জড়িয়ে আছে এবং একে অন্যের সঙ্গে যে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, সে সম্পর্কেও তার সন্দেহের অবকাশ মাত্র থাকে না। আচ্ছা দত্তবাবু, আমি এবারে উঠবে। আর হাঁ, रुपयार और जरूरत हो तो गदीते एक फोन कर देवें, हमें रुपया भेज देव। राम राम बाबू। रतनलाल गात्रोत्थान करल एवं धीर पदे एक बार आर चोखे अदूरे चेयारे उपविष्ट जतीनेर दिके ताकिये घर होते बेर हये गेल। सुइंग डोरटा फाँक हये आबार सस्थाने फिरे एलो। ताहले एखन उपाय? प्रश्नटा करे जतीन दत्तके एबार। रेजिस्ट्रिर दिनटा मासखानेक पिछिए देওয়া ভিন্ন তো আর কোনো উপায় দেখছি না, চিন্তিতভাবে দত্ত বলে। বেশ, তবে অন্তত তাই করুন। আরও মিনিট 15 পরে যতীন দত্ত সাহার অফিস হতে বিদায় নিয়ে রাস্তায় এসে জিপ গাড়িতে উঠে ড্রাইভারকে স্টার্ট দিতে বললেন। ওল্ড কোর্ট হাউস স্ট্রিট তখন অসংখ্য প্রাইভেট গাড়ি ও মানুষের ভিড়ে সরগরম। একটা পান সিগারেটের দোকানের সামনে লম্বা ঢ্যাঙা মতন একজন লোক মুখে একটা সিগারেট আর চোখে পুলিশের জিপ গাড়ির দিকে তাকিয়েছিল। যতীন দত্তকে গাড়িতে উঠে চলে যেতে দেখে সেও চট করে একটা ট্যাক্সিতে উঠে ড্রাইভারকে বললে অগ্রবর্তী জিপ গাড়িটা দেখিয়ে সেটাকে অনুসরণ করতে। এদিকে দত্ত অ্যান্ড সাহা অ্যাটর্নি ফার্ম থেকে বের হয়ে রতনলাল সোজা নেমে এসে রাস্তায় অপেক্ষমান তার নিউ মডেলের ঝকঝকে স্টুডিবেকার গাড়িটার সামনে দাঁড়ালো। ড্রাইভার কিষেন হাত বাড়িয়ে গাড়ির দরজা খুলে দিল। গাড়ির মধ্যে অত্যন্ত ঢ্যাঙা ও রোগা একটি লোক, পরিধানে পায়জামা ও পাঞ্জাবি, তার উপরে সার্জের শেরওয়ানি, মাথায় একটা শালের টুপি, হাতে ধরা মার্কোভিচের একটা টিন, নিঃশব্দে বসে ধূমপান করছিল। রতনলালকে গাড়ির মধ্যে উঠে বসতেই সেই ঢ্যাঙা লোকটি প্রশ্ন করল, তোমার অ্যাটর্নি কেন ডেকেছিল হে? প্রশ্নকারীর জবাবে কোনো কিছু না বলে রতনলাল ড্রাইভার কিষেনের দিকে তাকিয়ে বলল, অফিস চলো, জোরে চালাও। গাড়ি চলতে শুরু করে। কোর্ট ভেঙেছে এই সময়। ওই রাস্তায় বেজায় ভিড়। তা সত্ত্বেও কিষেন দক্ষ চালনায় অনায়াসে ভিড়ের মধ্যে দিয়ে বাঁচিয়ে গাড়ি বেশ জোরেই চালিয়ে নিয়ে যায়। রতনলাল গাড়ির নরম গদিতে বেশ আরাম করে হেলান দিয়ে বসে জামার পকেট থেকে সুদৃশ্য একটা রূপার কৌটো বের করে কৌটো হতে 2 আঙুলের সাহায্যে খানিকটা সুগন্ধি মিষ্টি সুপারি বের করে মুখগহ্বরে ফেলে কৌটোটা আবার যথাস্থানে রেখে দিল। আরাম করে সুপুরি চিবোতে চিবোতে এতক্ষণে রতনলাল কথা বললে, বিহারীলাল, আজ রাত্রেই তুমি একবার বামদেব অধিকারীর সঙ্গে দেখা করবে। তোমার হাতে আমি কিছু নগদ টাকা দেবে। চেষ্টা করবে যাতে করে রতনলালের বিক্রয় কবালাটা 2-3 দিনের মধ্যে রেজিস্ট্রি করিয়ে নেওয়া যায়। দরকার যেমন বুঝবে। 55,000 টাকা ছাড়াও 2-4 হাজার যদি বেশিও দিতে হয় কবুল করে আসবে। মোট কথা মনে রাখবে, রেজিস্ট্রিটা 2-3 দিনের মধ্যেই করিয়ে নিতে চাই। 55,000 টাকার উপরে আরো 2-4 হাজার? দরকার হলে আরো 10-20 হাজার। কিন্তু ব্যাপারটা কি সেট? ও বাড়ির আরো খরিদ্দার জুটেছে। বলো কি সেট? কিন্তু অধিকারীকে তো আগাম 10,000 টাকা বায়না দেওয়া হয়ে গিয়েছে। এখন অন্য পার্টির কথা আছে কোথা থেকে? সে যদি এখন খেসারত দিয়ে বায়না ফিরিয়ে দেয় বলে বিক্রি করব না, আটকাবো কি করে? তাই ভেবেছি চাঁদির জুতি দিয়ে
বেটার মুখ বন্ধ করব। আমিও রতনলাল রানা, একবার যখন হাত বাড়িয়েছি এত সহজে হাত উঠাবো না। কিন্তু শেঠ, তুমি কি সত্যি মনে করো সেই বেটা মালির কথা সত্যি? কিন্তু সোনার মোহরটা তো সত্যি, একেবারে খাঁটি বাদশাহী মোহর। পিয়ারিলাল বললে, বহরমপুর এককালে নবাবদের লীলা নিকেতন ছিল। সেখানকার মাটিতে এক কাতরা বাদশাহী মোহর কুড়িয়ে পাওয়া এমন কোনো আশ্চর্য ব্যাপার নয়। স্রেফ একটি দুটি সোনার মোহর পাওয়ার ওপরে এতগুলো টাকা নিয়ে এমনি বাজি খেলাটা কি যুক্তিসঙ্গত হবে সেট? আরে জীবনটাই তো একটা বাজি খেলা, বাজি খেলায় হার জিত আছেই। জীবনে বহু বাজিতে জিতেছি, না হয় এ বাজিতে হারলাম। রতনলাল তার জন্য পড়ুয়া করে না। সত্যি স্রেফ একটা বাজি খেলাই বটে। রতনলাল রানা বাজি খেলতেই নেমেছে। মাস দেড়েক আগেকার কথা। ব্যাপারটা প্রথম হতেই একটা দৈবাত ঘটনাচক্র বলেই মনে হয়। হরিহর রতনলালের বাড়িতে ভৃত্যের কাজ করে। তার দেশ বহরমপুরে। মাসখানেকের ছুটি নিয়ে হরিহর গিয়েছিল তার দেশ বহরমপুরে। অনেক দিনের বিশ্বাসী এবং প্রিয় ভৃত্য হরিহর রতনলালের। বহরমপুরে বামদেব অধিকারীর পূর্বপুরুষদের বাড়ি রত্নমঞ্জিল এমনি খালি বহুদিন হতে পড়ে আছে। হরিহরের এক ভাই মনোহর রত্নমঞ্জিলে থাকে কেয়ারটেকার হিসাবে। খাওয়া পড়া ছাড়া নগদ 30টি করে টাকা মাসান্তে বামদেব পাঠিয়ে দিত নিয়মিত মনোহরকে। প্রকাণ্ড দোমহলা বাড়ি রত্নমঞ্জিল, প্রাসাদ বললেও অত্যুক্তি হয় না। বাড়ির সামনে ও পশ্চাতে এখন অবশ্যই দুর্ভেদ্য জঙ্গল। সেখানে বিষধরদের সর্পিল আনাগোনার মধ্যে মধ্যে হঠাৎ কম্পন জাগে। মনোহরের বয়স 40-এর মধ্যে। একা মানুষ, বিয়ে থা করেনি। কালো কুচকুচে কোষ্ঠী পাথরের মতো গাত্রবর্ণ এবং বেটে গাট্টা গোট্টা চেহারা। প্রথম বয়সে মনোহর এক রাজপুত দারোয়ানের সঙ্গে দোস্তি পাতিয়ে লাঠি খেলা শিক্ষা করেছিল। এখনো তার সে রোগ যায়নি। রত্নমঞ্জিলের পশ্চাৎভাগে খানিকটা জঙ্গল পরিষ্কার করে নিয়ে পাড়ার কয়েকটি উৎসাহী ছেলেকে জোগাড় করে লাঠি খেলা শেখায় ও কসরত করে প্রতিদিন বিকেলের দিকে। নিচের মহলের একটা ঘর পরিষ্কার করে নিয়ে সেখানেই থাকে। নিজ হাতে দুবেলা রান্না বান্না করে আর 5-7 লম্বা তৈলমসৃণ লাঠিটা রাত্রে শিওরের কাছে রেখে নিশ্চিন্তে নাক ডাকায়। সপ্তাহের মধ্যে 1-8 দিন ওপরের ও নিচের মহলের ঘরগুলি ঝাড়পোছ করে নিচের মহলের খান 2 ঘর ও ওপরের মহলের দক্ষিণ দিকের একটা ঘরে তালা দেওয়া। পুরাতন আমলের ভারী লোহার তালা, প্রায় সেরখানেক ওজনের হবে। কতকাল যে তালাগুলো খোলা হয় না, জং ধরে আছে। ওই 3টি বন্ধ ঘর ছাড়া অন্যান্য ঘরগুলো তালার চাবি মনোহরের কাছেই থাকে। গত 16-17 বছর ধরে বামদেব অধিকারী রত্নমঞ্জিলে পা দেননি। মনোহরই এবাড়ির একমাত্র বাসিন্দা। মনোহর প্রায় বছর 18-19 হয়ে গেল এ বাড়িতে কেয়ারটেকার হয়ে আছে। মনোহরের জানিতকালে বছর 3-এর জন্য মাত্র বামদেব অধিকারী রত্নমঞ্জিলে এসেছিলেন। একবার 2 দিন, তারপরের বার 8 দিন ও শেষবার দিন 4 থেকে গিয়েছিলেন। এবং সে সময়ও ওই তালাবন্ধ ঘর 3টি খোলা হয়নি, কারণ বামদেবের কাছেও ওই তালার চাবি ছিল না। বহুকালের পুরাতন বাড়ি। নিচের তলার ঘরের মেঝেতে ফাটল ধরেছে। আচমকা একদিন মনোহর যে ঘরে বাস করত, নিচের তলায় তারই মেঝের ফাটল পাতে দেখা দেয় এক বিষধর কাল কেউটে। সন্ত্রস্ত মনোহর কেউটের বাসা ধ্বংস করতে গিয়ে ঘরের মেঝের খানিকটা খুঁড়ে ফেলে এবং মাটি খুঁড়তে গিয়ে পায়ে 2টি বাদশাহী মোহর। সোনার মোহর 2টি মনোহর সযত্নে তার প্যাট্রার মধ্যেই রেখে দিয়েছিল, কারণ তার যথার্থ মূল্য সম্পর্কে মনোহর যথেষ্ট ওয়াকিবহাল ছিল তো নাই, এবং সে কোনোদিন খুব বেশি অর্থ সম্পর্কে সচেতন ছিল না বলেই আকস্মিকভাবে মাটি খুঁড়তে গিয়ে পাওয়া সোনার মোহর 2টি সম্পর্কেও বিশেষ কোনো উত্তেজনা বোধ করেনি। কেবল যত্নের সঙ্গে প্যাট্রার মধ্যে রেখে দিয়েছিল জামা কাপড়ের তলায় এক ফালি ন্যাকড়ায় বেঁধে। ভুলেও গিয়েছিল বাদশাহী মোহর 2টোর কথা। তবে ইচ্ছা ছিল একবার বাড়ির কর্তা এলে তার হাতে মোহর 2টি তুলে দেবে। এমন সময় এলো কলিকাতা হতে হরিহর। হরিহরেরও সংসারের এক মা মরা বয়স্থা কন্যা ছাড়া কেউ ছিল না। তার বিয়েটা দিতে পারলেই সে নিশ্চিন্ত। প্রভু রতনলালকেও সে কথা সে বলেছিল। রতনলাল তার মেয়ের বিবাহে সাধ্যমতো সাহায্য দানের প্রতিশ্রুতি দিয়েছিল। হরিহরের এবারে ছুটি নিয়ে আসবার আরো একটা উদ্দেশ্য ছিল মেয়েটিকে দেখে শুনে পাত্রস্থ করা। পাত্র একটি দেখা হলো, কিন্তু টাকার খাঁকটি তার বড় বেশি।
একদিন কথায় কথায় সে কথা মনোহরকে বলতে মনোহর তাকে আশ্বাস দিল তার হাতে জমানো যা আছে সে সব দেবে, এবং কথায় কথায় হঠাৎ সোনার মোহর দুটির কথা মনে পড়ায় সে দুটি প্যাঁটরা হতে বের করে হরিহরের হাতে দিয়ে বলে মাটির তলায় মোহর দুটি সে পেয়েছে। সে ভেবেছিল বাড়ির মালিককেই মোহর দুটি দেবে, তো ওই দুটোতে হরিহরের যদি কোনো সাহায্য হয় তো সে নিতে পারে। কলকাতায় সেটের বাড়িতে চাকরি করে হরিহর। মোহর দুটি দেখেই সে বুঝেছিল তার মূল্য আছে, এবং তার প্রভু সেটকে মোহর দুটি দিয়ে বিনিময়ে সে বেশ মোটা মতো কিছু পাবে। সেই আশাতেই মোহর দুটি এনে সে মনিবের হাতে তুলে দেয়। জহুরি রতনলাল মোহর দুটি পেয়ে সবিস্ময়ে প্রশ্ন করে হরিহরকে কোথায় পেলি। হরিহর মোহরের বৃত্তান্ত সব খুলে বলে। হরিহরের মুখ থেকে মোহরের বৃত্তান্ত শুনে রতনলাল ব্যাপারটা গভীরভাবে চিন্তা করে। পুরনো বাড়ির মেঝে খুঁড়ে মোহর পাওয়া গিয়েছে, ব্যাপারটার মধ্যে বিস্ময়কর কিছু নেই। আগেকার দিনে এমন অনেকেই তাদের ধনরত্ন ঘরের মেঝেতে মাটির নিচে সংগোপনে লুকিয়ে রাখত, হয়তো ওই রত্নমঞ্জিলের মাটির নিচেও তেমনি আছে। সঙ্গে সঙ্গে একটা লোভের আগুন জ্বলে ওঠে রতনলালের মনের মধ্যে। রতনলাল হরিহরকে প্রশ্ন করে, এ মোহর দিয়ে তুই কি করবি? কি করবো আর বাবু, বিক্রি করে দেব। রতনলাল মোহর দুটি রেখে তখন হরিহরকে নগদ 100 টাকা দেয়। হরিহর তাতেই খুশি। দিন দুই বাদে কথা প্রসঙ্গে রানা রতনলাল তার এক বাঙালি বন্ধুকে মোহরের কথা বলায় কৌতূহলী বন্ধু মোহর দুটো দেখতে চান। মোহর দুটো দেখে এবং মোহর প্রাপ্তির কাহিনী রানার মুখে শুনে বন্ধু বলেন, তাজ্জব ব্যাপার। শুনেছি আগেকার দিনে অনেক ধনীরা মাটির নিচে ঘরা ঘরা মোহর পুঁতে জগ করে রাখত। খবর নাও সেট, বাড়িটা কতদিনের পুরাতন এবং বর্তমান মালিক কে? হরিহর কিছু কিছু সংবাদ রত্নমঞ্জিল সম্পর্কে তার ভাই মনোহরের মুখেই শুনেছিল, সবই সেটকে বলেছিল। শেঠের মুখে সে কাহিনী শুনে বন্ধু বলেন, নিশ্চয়ই ওই বাড়ির নিচে মাটির তলায় গুপ্তধন পোতা আছে। এক কাজ করো রতনলাল, তুমি ওই বাড়িটা কিনে নাও। রতন তখন বলে, আমারও তাই মনে হচ্ছে। বন্ধু বলেন, মনে হচ্ছে কি, নিশ্চয়ই অনেক মোহর আছে ওই রত্নমঞ্জিলের মাটির নিচে। অর্থের প্রলোভন বড় মারাত্মক। একবার সে প্রলোভন মনের মধ্যে এসে বাসা বাঁধলে তার হাত থেকে রেহাই পাওয়া দুষ্কর। অনিশ্চিত গুপ্তধনের নেশায় মেতে ওঠে রতনলাল। একদিন গিয়ে সে অধিকারীর সঙ্গে দেখা করলে। বাড়িটা সে কিনতে চায়। খাগড়ার বাসনের কারখানা খুলবে। কি দাম চান অধিকারী। বামদেব কিছু বিস্মিত হন প্রস্তাবটা শুনে। প্রথমটায় তো তিনি বিশ্বাসই করতে পারেননি, কিন্তু রানার বারংবার বিশেষ অনুরোধে শেষ পর্যন্ত বলেন, ভেবে দেখছি, পরে জানাবো। দিন কয়েক পরে ফের রানা দেখা করে, কিন্তু সেবারও ওই একই জবাব পায়। রানার কিন্তু সবুর হয় না। দিন দুই পরেই আবার তাগাদা দেয়। কি মিস্টার অধিকারী, ভেবে দেখলেন? বাড়িটা তো আপনার পড়েই আছে। আপনার কলকাতার বাড়ি আছে, আপনি তো যাবেনও না সে বাড়িতে। তা ঠিক, তবে পূর্বপুরুষের বাড়ি একটা স্মৃতি। স্মৃতি দিয়ে কি হবে বলুন? শিক্ষিত লোক, আপনাদেরও যদি এসব সেন্টিমেন্ট থাকে, তাছাড়া বাড়িটা তো ভাঙছি না, রইলই যেমন তেমন। আমাকে আর কটা দিন ভেবে দেখতে দিন। এর আর ভাববেন কি? চেক বই আমি সঙ্গেই এনেছি, বলেন তো কিছু আগাম দিয়ে যাই। ব্যস্ত হচ্ছেন কেন, হবে ক্ষণ। তবু বামদেব বলে। দিন দুই বাদে আবার রতনলালের তাগাদা। কি ঠিক করলেন? বেশ তো, হবে ক্ষণ। সেই পূর্বের জবাব। হবে ক্ষণ নয়, আমাকে কোথা দিন। ও বাড়ি আমাকে ছাড়া বেচবেন না। বামদেব রতনলালের বাড়ি কেনার অতিমাত্রায় আগ্রহ দেখে কেমন যেন একটু বিস্মিতই হয়। সত্যি কথা বলতে কি, একটা পুরাতন আমলের বাড়ি, তাও দূর শহরে এবং লোকালয় থেকে দূরে, তবে তার জন্য রানারা তো আগ্রহী বা কেন? স্ত্রীর সঙ্গে পরামর্শ করেন বামদেব। স্ত্রী সাবিত্রী বলেন, দাও বিক্রি করে, পড়েই তো আছে, ওই টাকা দিয়ে কলকাতায় না হয় আরেকটা বাড়ি কেনা যাবে। ব্যবসায়ী লোক বামদেব। স্ত্রী বললে, ভেবে দেখি। তারপর শুরু হলো বাড়ির দর নিয়ে কষাকষি। এতে রানার গরজ বুঝে বামদেব বাড়ির দাম হাঁকতে শুরু করলে। শেষ পর্যন্ত দর কষতে কষতে 55,000 টাকা স্থির হয়ে মূল্য, এবং একদিনে 10,000 টাকা অগ্রিম বায়না দিয়ে একটা লেখাপড়াও হলো। স্থির হলো পরের মাসের 15ই বিক্রয় কবালে রেজিস্ট্রি হবে। উক্ত ঘটনারই দিন তিনেক পর হতে বামদেবের কলিকাতার বাড়িতে চোরের উপদ্রব শুরু হলো হঠাৎ।
এবং সেই সূত্রেই বামদেব একদিন তার বন্ধু কিরিটিকে ডেকে পাঠায় তার ওখানে। তার পরামর্শ নেবে স্থির করে ও ওই ব্যাপারে। অফিস ঘরে ঢুকে রতনলাল পিয়ারিকে বসতে বললে। তোমাকে গাড়িতে বসে যেমন যেমন বললাম সেইভাবে কাজ করবে পিয়ারি। অধিকারী রাত 10টা নাগাদ বাড়ি ফেরে, তুমিও 2-4 মিনিট আগে গিয়ে তার বাড়িতে বসে অপেক্ষা করবে, আর কাল সকালেই রাঘবের সঙ্গে দেখা করবে। বেশ, তবে এবারে আমি উঠি। হ্যাঁ, যাও। পিয়ারি বের হয়ে গেল। সঙ্গে সঙ্গেই প্রায় বেয়ারা এসে ঘরে প্রবেশ করল। ছোট্টলাল হুজুরের সঙ্গে দেখা করবে বলে সেই দুপুর থেকে এসে বসে আছে। ছোট্টলাল নামটা শুনেই রতনলালের ভ্রু দুটো কেমন কুঁচকে ওঠে। বলে, বলগে যা, আজ দেখা হবে না, কাল পরশু আসতে। বেয়ারা চলে যাচ্ছিল। হঠাৎ রতনলালের আর একটা কথা মনে পড়ায়, আচ্ছা দে, ঘরে পাঠিয়ে দে। একটু পরেই ছোট্টলাল এসে ঘরে প্রবেশ করল। ছোট্টলালকে দেখে তার বয়স আন্দাজ করা কঠিন। দড়ির মতো পাকানো শরীর, ঘাটটা লম্বা, একটা আলপাকার সবুজ রঙের রুমাল ফাঁস দিয়ে বাঁধা গলায়, পরিধানে ঢোলা অর্ধমলিন পায়জামা, গায়ে একটা পাঞ্জাবি ও গরম জহর কোট, পায়ে ডার্বি শু। সমগ্র মুখখানায় দীর্ঘ অত্যাচারের চিহ্ন যেন অত্যন্ত সুস্পষ্ট। অত্যধিক ধূমপানের ফলে কালো কুচকুচে ঠোঁট দুটো, ডান ভ্রুর ওপর একটা 1.5 ইঞ্চি পরিমাণে লম্বা ক্ষতচিহ্ন। সালাম সেটজি। কি খবর ছোট্টু? 32টা দাঁত বিকশিত করে ছোট্টু বিনয়ে যেন বিগলিত হয়ে গেল। দিনকাল তো আর চলছে না সেটজি। প্যাকেট গড়ের মাঠ, মো কত টাকা দরকার? হুজুর তো হাত বাড়ালেই পর্বত, যা দেবেন দয়া করে। একটা কাজ করতে পারবি? গোলাম তো সর্বদাই হুজুরে হাজির। পাতলান কি করতে হবে? কারো জান, কলিজা? না না, ওসব কিছু না, কিন্তু কাজটা শক্ত। পারবি তো? বলে নি না কি এমন শক্ত কাজ আছে? বহরমপুর যেতে হবে। কবে? আজকালের মধ্যেই, যত তাড়াতাড়ি হয়। যাব, কিন্তু বহরমপুর কেন হুজুর? বলছি। ছোট্টলাল তাকায় রতনলালের মুখের দিকে। তোকে ঠিকানা লিখে দিচ্ছি। একটা বাড়ির উপরে নজর রাখতে হবে, কেউ আসে কিনা, কেউ এলে সে কেমন দেখতে, কি নাম, কোথা হতে আসছে, যতটা সম্ভব খবর দিবি। পারবি তো? ভেবে দেখ। কেন পারবো না হুজুর, এ আর এমন কাজটা কি? পকেট থেকে 10 টাকার খান 10 নোট বের করে এগিয়ে দিল রতনলাল ছোট্টুর দিকে। আপাতত এই টাকা রাখ, ফার্স্ট ট্রেনেই যাবি। শীর্ণ বাঁধানো লোভী আঙুলখানা সমেত হাত বাড়িয়ে দেয় ছোট্টু টাকাগুলো নেবার জন্য, এবং এক প্রকার প্রায় ছো মেরেই টাকাগুলো মুঠি করে জামার পকেটে ঢোকায়। সালাম সেটজি, চললাম, সব খবর এনে দেব। নিমেষে ছোট্টুলাল ঘর হতে বের হয়ে গেল। আরো ঘন্টাখানেক বাদে অফিস ছুটি হয়ে গিয়েছে। কর্মচারীরা যে যার ঘরে চলে গিয়েছে। রতনলাল এগিয়ে গিয়ে ঘরের দরজাটা ভিতর থেকে এঁটে দিয়ে চেয়ারের ওপর এসে আরাম করে বসল। চাবি দিয়ে বাঁ পাশের ড্রয়ার খুলে একটা বেটে কালো বোতল, একটা গ্লাস ও একটা জলের বোতল বের করলো। খানিকটা তরল পদার্থ গ্লাসে ঢেলে কিছুটা জল মিশিয়ে বার দই সবে চুমুক দিয়েছে। এমন সময় বন্ধ দরজার গায়ে মৃদু টোকা পড়ল। কে? কোনো জবাব নয়। আবার দুটো টোকা পড়ল। বামদেব অধিকারীর পার্ক সার্কাসের বাড়ির দ্বিতলের একটি ঘর। রাত 8টা বাজে। সোফায় বসে একটি মেয়ে কি একখানা বই পড়ছে। বছর 20 বয়স মেয়েটির। ছিপছিপে দেহের গঠন, গায়ের রং গৌরবর্ণ না হলেও সমস্ত চেহারার মধ্যে যেন একটা অপূর্ব শ্যাম স্নিগ্ধতা। মুখখানি বয়সের অনুপাতে যেন কচি বলে মনে হয়। টানা আয়ত দুটি চক্ষুতে একটি সচকিত চঞ্চল ভাব। মাথার চুল ঘাড়ের দুপাশে বেনির আকারে লম্বমান। মেয়েটির নাম সুজাতা। বামদেবের পালিতা বন্ধু কন্যা। একটা মোটর দুর্ঘটনায় সুজাতার মা বাবা ঘটনাস্থলে মারা যান। সেই থেকে তার স্ত্রী সাবিত্রী সুজাতাকে নিজ সন্তানের মতো লালন করে এসেছেন। তখন তার বয়স মাত্র 3 বৎসর। সুজাতার তো মা বাপকে মনেই পড়ে না।
লোকেরাও জানে সাবিত্রী ও বামদেবের একমাত্র কন্যা সুজাতা। সুজাতাও জানে সাবিত্রী দেবী তার মা। সুজাতা কলেজে তৃতীয় বার্ষিক শ্রেণীর ছাত্রী। সাবিত্রীর ইচ্ছা তার বোনপো বিনয়ের সঙ্গে সুজাতার বিবাহ দেন। বিনয়ের সঙ্গে সুজাতার পরিচয় আছে। বিনয় যখন শিবপুরে থেকে ইঞ্জিনিয়ারিং পড়তো সেই সময় থেকেই বামদেবের বাড়িতে তার ঘন ঘন যাতায়াত ছিল। শিবপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে বিনয় বিলাতে যায় এবং বছর দেড়েক হলো সেখান থেকে ফিরে কলকাতার এক বিদেশি ফার্মে মোটা মাহিনায় চাকরি নিয়েছে এবং পূর্বের মতোই এখনো ওই গৃহে সে যাতায়াত করে। সাবিত্রীর ইচ্ছে ছিল বিনয় এবারে তারই বাড়িতে থাকুক, কিন্তু বিনয় কিছুতেই রাজি হয়নি। সে এক হোটেলে ঘর নিয়ে আছে। বিনয়ের প্রতি সুজাতার মনোগত ভাবটা ঠিক কিন্তু বোঝা যায় না। বিনয় ও সুজাতার সঙ্গে দেখা হলেও 2-4 মিনিটের মধ্যে খিটিমিটি লেগে যায়। বিনয়ের বাঁশির মতো টিকালো নাক, সুজাতা তাকে নাকু, নাকেশ্বর, নাকানন্দ ইত্যাদি বিশেষণে বিভূষিত করে। আর বিনয় ও সুজাতার গায়ের রং শ্যামবর্ণ বলে প্রথমে কালো জিরে, কালিন্দী, কালীশ্বরী ইত্যাদি ভূষণে অলঙ্কৃত করে তাকে রাগাবার চেষ্টা করে। আবার পরস্পরের যত সলা পরামর্শ পরস্পরকে বাদ দিয়েও হয় না। সাবিত্রী কখনো কখনো বলেছেন, বিনয়ের সঙ্গে ঝগড়া করিস, ওর সঙ্গেই তো তোর আমি বিয়ে দেবো ঠিক করেছি। নাক সিটকে ঘাড় দুলিয়ে সুজাতা বলেছে, মা গো, ওই নাকুয়া, নাকেশ্বর, নাকানন্দ ওই তোমার ওই বোনপোকে কোন দুঃখে বিয়ে করতে গেলাম মা? সারা দেশে কি আরো কোনো পাত্র নেই? অমন পাত্র কোথায়? বিলেত ফেরত ইঞ্জিনিয়ার, বড় চাকুরে রক্ষে করো মা জননী। তার চাইতে গেরুয়া বসন অঙ্গে ধরে যোগিনী হওয়াও ঢের ভালো। কোনো পাত্রই তো তোর মনে ধরে না পোড়ার মুখী, বড়াতে তোর তাই লেখা আছে। 2 হাতে মায়ের গলা জড়িয়ে ধরে সুজাতাও বলেছে, মা আমার গণৎকার, ইয়া লম্বা দাড়ি তার, আমার ভাগ্য দেছে গুনে। বলো তো দেখি আর কি আছে ভাগ্যে আমার লেখা, কপাল আমার গুনে। অথচ এদিকে আবার দেখেন 2-3 দিন পর পর বিনয় না এলে সুজাতা ব্যস্ত হয়ে ওঠে। কারণে অকারণে এ ঘর ও ঘর করে বেড়ায়, কেমন একটা চাঞ্চল্য। সাবিত্রী সুধান, অমন ছটফট করছিস কেন রে? আচ্ছা, নাকানন্দ স্বামীর কি হয়েছে বলো তো মা? হিমালয়ে তপস্যা করতে গেছেন নাকি? টিকিটি পর্যন্ত দেখা যাচ্ছে না কদিন। জানি না বাপু, মনে মনে হাসেন সাবিত্রী। কিন্তু একটা খোঁজ নেওয়া তো দরকার। গড়স্থাকে নিজে যা না গাড়ি নিয়ে। বয়ে গিয়েছে তোমার নাকেশ্বর কুচকুচের ওখানে যেতে, মুরুগ্গে। যেমন গন্ডারের মতো নাক তেমনি হতকা বুদ্ধি তো। তাছাড়া খবর নেওয়া উচিত তো তোমারই। তুমি তো আর তার পর নও, নিজের মায়ের পেটের বোন, মাসি বলে কথা। সাবিত্রী মেয়ের কথায় আবার না হেসে থাকতে পারে না। কি যে তুমি হাসো মা, দেখলে পিত্তি শুদ্ধ চলে যায়। সুজাতা হন হন করে ঘর ছেড়ে চলে যায় দ্রুত পায়ে। সাবিত্রী যেন কুল পায় না, মেয়ের মনের থই পান না। বামদেবের কিন্তু এসবের খেয়াল নেই, নিজের কাজ কারবার নিয়েই ব্যস্ত। 5 দিন বিনয় এ বাড়িতে আসেনি। সুজাতা সোফায় বসে বই পড়ছিল। নিঃশব্দ পায়ে পশ্চাৎ এসে এমন সময় দাঁড়ায় বিনয়। পায়ে ক্রেপ সোলের চপ্পল, পরিধানে সাদা ট্রাউজার ও সাদা লিনেনের হাফ শার্ট, টকটকে গোড়াদের মতো গায়ের রং, সমস্ত মুখখানার মধ্যে নাকটা যেন উদ্ধত ভঙ্গিতে উঁচিয়ে আছে। জোড়া ভ্রু, কোঁকড়ানো চুল ব্যাকব্রাশ করা, মাঝারি দোহারা গঠন। বিনয়কে সত্যি সুন্দর বলা চলে। হঠাৎ পিছন দিক হতে অধ্যয়নরত সুজাতার বইখানা ছু মেরে টেনে নিয়ে গম্ভীর গলায় বিনয় বলে, কাকেশ্বরীর কোন দ্বারকাক কাহিনী পড়া হচ্ছিল দেখি? দেখো, ভালো হবে না কিন্তু, দাও আমার বই ফিরিয়ে দাও বলছি। বলতে বলতে 2 হাত বাড়িয়ে দাঁড়িয়ে ওঠে সুজাতা। দেবো, আগে চা খাও 1 কাপ। বয়ে গেছে নাকানন্দকে আমার চা খাওয়াতে, মুখ বেঁকিয়ে জবাব দেয় সুজাতা। চা না হয় 1 কাপ কোকো কিংবা 1 কাপ কফি। 1 গ্লাস এদো পুকুরের পচা জলও নয়। কি আমার গুরু ঠাকুর এলেন রে, বোঝা যাবে দাও কিনা। একবার 7 পাকে ঘোরাই, আমিও 14 পাক ঘুরিয়ে নাকচ করে না দিই তো আমার নাম সুজাতা নয়। তাতে করে আরো শক্ত হবে বাঁধন। ঘরে এসে প্রবেশ করলেন বামদেব ওই সময়। এই যে বিনয় কখন এলে? এই কিছুক্ষণ। সুজাতা দ্রুত পদে ঘর ছেড়ে চলে যায়। বসো, আমি জামাটা ছেড়ে আসি। বিনয় সোফার উপর একা একা বসে সুজাতার বইয়ের পাতা উল্টাতে থাকে। একটু পরে বামদেব ফিরে এলেন।
তোমাকে আমি ডেকে পাঠিয়েছি একটা পরামর্শের জন্য, বিনয়। পরামর্শ? হ্যাঁ। কিসের পরামর্শ মেসমশাই? তুমি জানো বহরমপুরে রত্নমঞ্জিলটা এক গুজরাটি ভদ্রলোককে বিক্রি করবো বলে বায়না নিয়েছিলাম। আশাতীত মূল্য আবার পাওয়াও যাচ্ছিল। হ্যাঁ, মনে আছে। গতকাল ডাকে একটা অজ্ঞাতনামা ব্যক্তির চিঠি পেয়েছি। চিঠিটা অদ্ভুত। চিঠির নিচে কারোর নাম সই নেই, কেবল লেখা আছে জনৈক ব্যক্তি। এই সেই চিঠি, পড়ে দেখো। এগিয়ে দিলেন বামদেব চিঠিটা বিনয়ের দিকে। সংক্ষিপ্ত চিঠি। শ্রীযুক্ত বামদেব অধিকারী সমীপেশু, জানিলাম আপনি রত্নমঞ্জিল বিক্রয় করিতেছেন। পূর্বপুরুষের ভিটা এভাবে টাকার জন্য হস্তান্তর করিবেন না, করিলে সমূহ ক্ষতিগ্রস্ত হইবেন। মঙ্গলচান্ত বায়না ফেরত দিন। ইতি শুভাকাঙ্ক্ষী জনৈক ব্যক্তি। ব্যবসা ক্ষেত্রে ওই শেখ যাত্রার একাধিপত্য থাকলেও এবং লোকগুলো প্রচন্ড ধনী হলেও চিরদিন বিনয়ের ওদের প্রতি কেমন যেন একটা বিদ্বেষী ছিল। তাছাড়া অর্থই যে সর্বতভাবে জীবনের একমাত্র মানদণ্ড নয়, স্বপ্নবিলাসী বিনয় সেটা বিশ্বাস করত। বিক্রয়ের ব্যাপারে যখন রতনলালের সঙ্গে বামদেবের দর কষাকষি চলছিল, তখনই সে বলেছিল, কিছু ভাববেন না মেসমশাই, ও বোকা সেটের যখন একবার মাথায় রত্নমঞ্জিল প্রবেশ করেছে, শেষ পর্যন্ত দেখবেন ওই ৫৫,০০০ ব্যাটা টোপ গিলবে। সেট চুপ করে বসে থাকুন না। এবং কার্যক্ষেত্রে হলেও তাই। কিন্তু আজ বামদেব প্রদত্ত ছোট্ট চিঠিটা পড়ে ওর পূর্বের সমস্ত চিন্তাধারা যেন উলটপালট হয়ে গেল। রত্নমঞ্জিল ক্রয়ের ব্যাপারে রানার জিদ ও শেষ পর্যন্ত ৫৫,০০০ স্বীকৃতি, সবকিছুর মূলে যেন এখন ওর মনে হচ্ছে কোথাও একটি রহস্য লুকিয়ে আছে। বিনয়কে নিঃশব্দে চুপ করে বসে থাকতে দেখে বামদেব প্রশ্ন করেন, কি মনে হচ্ছে এখন বিনয়? চিঠিটার মানে কিছু বুঝতে পারলে? না, তবে চিঠির মানে যাই হোক না কেন, আপাতত সামনের মাসের ১৫ তারিখে বাড়ি রেজিস্ট্রি করা হবে না, এটা ঠিক। কিন্তু জানো তো, বায়না নেওয়া হয়ে গিয়েছে। তা হোক, তবু যেভাবেই হোক আপনাকে কিছুদিন সময় নিতেই হবে, যদি একান্তই বায়নার টাকা ফেরত না দেওয়া যায়। কি তুমি বলতে চাও বিনয়, খুলে বলো। এই চিঠির নিশ্চয়ই কোনো অর্থ আছে। অর্থ? বিস্মিত বামদেব বিনয়ের মুখের দিকে তাকালেন। হ্যাঁ, অবশ্যই এক্ষুনি চট করে আপনাদের সঠিক কিছু আমি বলতে পারছি না, দুটো দিন ভাবতে দিন। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয় বলুন। তুমি হয়তো জানো না, এ বাড়িতে গত ২ মাস ধরে চোরের উপদ্রবের ব্যাপারে আমার বন্ধু কিরিটি রায়কে পরশু রাত্রে আমি ডেকে এনেছিলাম। সত্যি? হ্যাঁ। তিনি কি বললেন? ব্যগ্র কৌতূহল উৎকণ্ঠা বিনয়ের চোখে মুখে। সঠিক কিছুই বলেনি, তবে যা বললে তার ধারণা হচ্ছে হীরকখচিত সোনার আমাদের পূর্বপুরুষের সেই কঙ্কন, রত্নমঞ্জিল ও এখানে চোরের উপদ্রব গত কিছুদিন ধরে, সবকিছুর মধ্যে কোথাও যেন একটা যোগাযোগ আছে। বিনয় এবারে বলে, মেসমশাই, আপনার কথা শুনে আমারও কেমন যেন মনে হচ্ছে আপনার বাড়িতে কিছুদিন ধরে যে চোরের উপদ্রব হচ্ছে সেটা সামান্য তুচ্ছ একটা ব্যাপার নয়, এর পিছনে কোনো একটা গভীর উদ্দেশ্য আছে। আমারও মনে হচ্ছে কিরিটিবাবুর ধারণা হয়তো মিথ্যে নয়। বামদেব বিনয়ের কথাগুলো শুনে এবারে যেন সত্যি একটু চিন্তিত হয়। বিনয় আবার বলে, এবং মনে হচ্ছে সবকিছুর মূলে সত্যি ওই রত্নমঞ্জিলই, আর তাই ওই শেঠজির ওই ভাঙা রত্নমঞ্জিলের ব্যাপারে এত আগ্রহ, এত উৎসাহ। তোমার কথা কিছুই আমি বুঝতে পারছি না বাবা। যদিও কষ্টকল্প, তাহলেও চোরের উপদ্রব ও কঙ্কনের সঙ্গে একটা যোগাযোগ থাকলেও থাকতে পারে, কিন্তু তার সঙ্গে রত্নমঞ্জিলের যে কি সম্পর্ক থাকতে পারে সেটাও বুঝতে পারছি না। ঠিক যে কি সম্পর্ক তা হয়তো এখনো বোঝা যাচ্ছে না বটে, কিন্তু এটা কি একবারও ভেবে দেখেছেন কেনই বা শেঠজির বহরমপুরের ওই পুরাতন বাড়িটা সম্পর্কে এত আগ্রহ? খাগড়ার বাসনের ফ্যাক্টরি করবে, কিন্তু একটু অস্বাভাবিক নয় কি? তাছাড়া শেঠজি ওই বাড়িটার খোঁজ পেলেই বা কি করে? এবং ফ্যাক্টরি যদি করবার ইচ্ছা ওর বহরমপুরে, একমাত্র ওই রত্নমঞ্জিল ছাড়া কি আর কোনো বাড়ি বা জায়গা নেই ওই তল্লাটে? সবচাইতে বড় কথা, কেউ অত টাকা ঢালে ওই পুরাতন একটা বাড়ির জন্য? শেষ পর্যন্ত আর একটা ব্যাপার ওই সঙ্গে ভেবে দেখুন, বায়না নেওয়ার সঙ্গে সঙ্গেই প্রায় ও বাড়িতে চোরের উপদ্রব শুরু হয়েছে। এমনও তো হতে পারে সবকিছুই একটা যোগসূত্রহীন আকস্মিক ব্যাপার। হতে যে পারে না তা বলছি না মেসমশাই, তবে ওই সঙ্গে এও তো ভাবা উচিত নাও হতে পারে ব্যাপারগুলো যা পরপর ঘটেছে কোনোটাই তার আকস্মিক বা উদ্দেশ্যহীন নয়। না মেসমশাই, কিরিটি রায়ের সঙ্গে পরামর্শ করে ঠিকই করেছেন। ভালো কথা, এই চিঠির কথা তাকে জানিয়েছেন?
না, কাল সন্ধ্যার ডাকে অফিসের ঠিকানায় এই চিঠিটা পেয়েছি মাত্র। তারপর হঠাৎ থেমে গিয়ে কতটা চিন্তান্বিত ভাবেই বললেন, না সত্যি তুমি যে আমায় ভাবিয়ে তুললে বিনয়। দাসীর হাতে ট্রেতে করে চায়ের সরঞ্জাম নিয়ে সুজাতা ওই সময় কক্ষ মধ্যে এসে প্রবেশ করল। সামনে ত্রিপয়ের উপর ট্রেটা নামিয়ে রেখে কাপে কাপে চা ঢালতে ঢালতে ঘাড় ফিরিয়ে বামদেবের দিকে তীর্যক দৃষ্টিতে চেয়ে আবদারের সুরে সুজাতা বলে, অফিস থেকে ফিরে এসে কি ফুসুর ফুসুর গুজুর গুজুর লাগিয়েছ বাবা? তাই তো মা, বিনয় যে আমাকে বড় চিন্তায় ফেলে দিলে। বাঁকা দৃষ্টিতে একবার বিনয়ের দিকে তাকিয়ে সুজাতা জবাব দেয়, কে কি আবল তাবল বাজিয়ে বকলো তাই নিয়ে মিথ্যে কেন মাথা ঘামাচ্ছ বাবা? তার চাইতে ওপরে চলো, রেডিওতে আজ খুব ভালো রবীন্দ্রসঙ্গীত আছে। এমন সময় ভৃত্য এসে সংবাদ দিল, বাইরে কে একজন বাবু এসেছেন দেখা করতে। এ সময় আবার কে এলো? ভৃত্য বললে, নাম বললে পিয়ারি লাল। রানা দূত। বিনয়, আমার মনে হচ্ছে লোকটা। আপনি যান নিচে, দেখুন আবার কিসে বলে, কিন্তু কোনো কথা দেবেন না। তারপর চলুন আজই একবার কিরিটি বাবুর সঙ্গে গিয়ে দেখা করি। কোনো মতে গরম গরম চাটা গলাধ্যকরণ করেই উঠে পড়লেন বামদেব। গায়ের ওপর শালটা চাপিয়ে বললেন, তাহলে তুমি একটু অপেক্ষা করো, দেখি আমি হঠাৎ এ সময়ে আবার রানার দুধ কেন, তারপর একসঙ্গেই না হয় বের হওয়া যাবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।